দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এবং আজকের টপিক হলো নৌশাদ সিদ্দিকীর রাজনৈতিক ভবিষ্যৎ কি ধীরে ধীরে শেষ করে দেওয়া হচ্ছে। রইল বিস্তারিত আলোচনা। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমার কাছে এটা বিশাল ইন্সপিরেশন যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে। তো দর্শক, শুরু করা যাক। নৌশাদ সিদ্দিকী এখন কোন জায়গায় আছে, মানে আইএসএফ বা নৌশাদ সিদ্দিকী এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এখনের কথা না বলে আমি 6 মাস আগেকার কথা বলছি। আইএসএফের মেন আইডিওলজি হচ্ছে একটা সেকুলার দল। এই আইডিওলজি নিয়ে চলছিল, এবং নৌশাদ একজন সৎ রাজনীতিবিদ, খুব ভালো বক্তা, এবং একটা ফিল গুড ফ্যাক্টর তৈরি করে রেখেছে। সব দলের লোকজনই কোনো না কোনোভাবে ওকে একটা মিনিমাম লেভেলের একটা রেসপেক্ট করে আর কি, অল্প বয়স। কিন্তু আজ অ্যাজ অফ ডেট নৌশাদ সিদ্দিকীর কিন্তু সেই ফিল গুড ফ্যাক্টর নেই, এবং সেকুলারিজম, যেটা সেকুলার দল হিসাবে যেটা আত্মপ্রকাশ করেছিল, সেটা কিন্তু নেই। এখন পুরোপুরি একটা ইসলামিক দলে কনভার্ট হয়ে গেছে। এটা কে করলো বা কারা করলো, এবং নৌশাদ সিদ্দিকীকে কীভাবে আস্তে আস্তে টুইস্ট করালো ইসলামিক দল করার ব্যাপারে, ইসলামিক আইডিওলজিতে, সেটাই আমি আপনাদের আলোচনা করব। দেখুন, নৌশাদ সিদ্দিকী যে গতবারে জিতেছিল, তার পিছনে প্রচুর হিন্দু ভোট নৌশাদকে ভোট দিয়েছিল। কিন্তু এখন নৌশাদ কতখানি ভোট পাবে সেটা কিন্তু কেউ জানে না। এবার আমরা ভাবব কেন এটা হলো। আজ থেকে প্রায় 3 মাস আগে বিধানসভায় হুমায়ুন কবিরের সাথে একটা 40 থেকে 45 মিনিটের একটা মিটিং করে, এবং এই মিটিংয়ের এজেন্ডা কী ছিল, কী কথাবার্তা, দোনো নেতাই কিছু জানায়নি। এখান থেকে সন্দেহ দানা বাঁধে, এবং ওই সময় হুমায়ুন কবির একটা নতুন দল করার পরিকল্পনা করেছিল। আপনারা সবাই জেনে থাকবেন যে ও দলটা হবে একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। নৌশাদকে যদি পায় তাহলে দক্ষিণ 24 পরগনাটা পুরো নিয়ে নেবে, মানে পুরো মুসলিম বেল্টটা দুজনের আন্ডারে চলে যাবে। এরকম একটা চিন্তাভাবনা ছিল, বা যারা বিশেষজ্ঞ যারা আছে তারা এইভাবে কিন্তু আলোচনা করেছিল। এইটা কিন্তু টিএমসি বা আইপ্যাক খুব ভালোভাবে দেখেনি। তখন থেকেই নৌশাদের পিছনে লাগা শুরু হয়ে গেছিল, যে নৌশাদকে কোনোভাবে সারা বাংলা রাজনীতিতে আনা যাবে না, কোনো না কোনোভাবেই হোক ওকে একটা লিমিটেড জায়গার মধ্যে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখতে গেলে কী করতে হবে? বেঁধে রাখতে গেলে ওকে এমন একটা অশান্তির মধ্যে রাখতে হবে যাতে করে কিনা ও কেবল ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরো সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এর মধ্যে না বেশি বিচরণ করতে পারে। কাকে লাগাতে হবে? এক তো টিএমসির নিজস্ব টিম আছে, শওকত মোল্লা তো আছেই, তার সাথে সিপিএমকে পুরোপুরি লাগিয়ে দিয়েছে। সিপিএম হচ্ছে বি টিম, টিএমসির বি টিম, সবাই জানে এটা, নতুন করে কিছু বলার নেই। টোটাল ফান্ডিং টিএমসি ফান্ডিংয়ে চলে আর কি। তো যাই হোক, সিপিএম কী করলো? সিপিএম নৌশাদের কানে মন্ত্রণা দিতে শুরু করলো যে এখন দেখবেন নৌশাদ বা নৌশাদের যারা নেতা যারা আছে তারা কিন্তু সিপিএম যা যা ভাষায় কথা বলে এক্স্যাক্টলি সেম ভাষায়। সিপিএম যদি মমতাকে আক্রমণ করে শুরু করে, শেষ করে মোদিকে দিয়ে। সিপিএম একটাই কথাই বলে যায়, দিদি মোদি সেটিং, দিদি মোদি সেটিং, দিদি মোদি সেটিং। এই করে সিপিএম কি করেছে, এইটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজ থেকে 6 মাস আগে দেবে নৌশাদ সিদ্দিকীর বক্তৃতা শুনবেন। নৌশাদ সিদ্দিকী কী বলতো না, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে ইউনিভার্সিটি করতে হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে, এই স্টুডেন্টদের জন্য এই করতে হবে, ওই করতে হবে, একটা মানে রাজনীতিবিদরা যেভাবে বলে সেভাবে বলতো। কিন্তু এখন নৌশাদ সিদ্দিকীর একটাই এজেন্ডা, যে কোনো মূল্যে আমরা ওয়াকফ বোর্ডের যে আন্দোলন চলছে এটাকে আরও মানে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব। এইভাবে ও কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে ওয়াকফ বোর্ড নিয়ে কথা বলে যাচ্ছে। দিদি মোদি সেটিং নিয়ে বলে যাচ্ছে।
দিদি আরএসএস সেটিং নিয়ে বলে যাচ্ছে। এতে কিন্তু কী হচ্ছে যে পিছড়ে বর্গ হিন্দু যারা আছে তারা কিন্তু অলরেডি আইএসএফ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ আইএসএফকে ওরা ভোট দিচ্ছিল সেকুলার দল হিসাবে, যখন দেখছে যে একজন পুরো ইসলামিক দলে কনভার্ট হয়ে যাচ্ছে তখন তারা ভোট দেবে কেন? কোন মুসলমান বিজেপিকে ভোট দেয়? বিজেপি হিন্দুত্ববাদী দল বলেই তো কোনো মুসলমান বিজেপিকে ভোট দেয় না। তাহলে নৌশাদ সিদ্দিকীর আইএসএফ যদি সেকুলারিজম থেকে ছেড়ে যদি ইসলামিক চিন্তাভাবনায় চলতে থাকে, অবভিয়াসলি হিন্দুরা ওর থেকে দূরে সরে আসবে, এবং সেটাই হচ্ছে। সিপিএম কিন্তু ওকে পুরো খেয়ে ফেলেছে, একদম পুরোপুরি খেয়ে ফেলেছে। এখন ওখান থেকে বার হওয়া কিন্তু ইটস রিয়েলি টাফ এর পক্ষে। এবং সবথেকে যেটা বড় কথা হলো, শওকত মোল্লা এমন একটা সিন তৈরি করেছে যাতে করে কিনা নৌশাদের দাদা না ভাইকে হয় জানি না, আব্বাস সিদ্দিকি এমন একজন রাজনীতিবিদ যাকে মানে বাংলার মানুষ একদমই পছন্দ করে না, না হিন্দু না মুসলমান কেউই পছন্দ করে না। সে ওপেন থ্রেট দিচ্ছে, ভাবতে পারছেন? একটা রাজনৈতিক দল সে ওপেন থ্রেট দিচ্ছেন যে শওকত মোল্লাকে। আরে শওকত মোল্লা অনেক পুরনো প্লেয়ার। শওকত মোল্লার পাশে হচ্ছে পুলিশ আছে, প্রশাসন আছে, নিজে একজন এমএলএ। তুমি ওর সাথে লেগে পারো? শওকত মোল্লাকে বলছে জাহান্নামের কুত্তা। আরে ভাই, এটা কোনো রাজনীতি হলো নাকি? এ তো গুন্ডাদের কথাবার্তা। সব করে এখন কিন্তু আইএসএফ টেনশান আছে। তা আমার যা মনে হয়, যদি আইএসএফ এই পলিসিতে চলতে থাকে, এখনও সময় আছে ওখান থেকে বার হয়ে যাওয়ার। যা শুরু করেছে তো এখন জনগণ জানতে পারেনি। আমাদের মতো যারা রাজনীতিক চিন্তাভাবনা করে তারা কিন্তু জেনে গেছে ব্যাপারটা, কিন্তু সাধারণ লোক জেনে যাবে মানে আইএসএফের এজেন্ডা কী, তখন কিন্তু সবাই নৌশাদ সিদ্দিকী থেকে মুখ ঘুরিয়ে নেবে। তো এখনও সময় আছে নৌশাদ সিদ্দিকীকে নিজেকে ঠিক করার। এবার যদি বলেন সাজেশান কি, সায়েন্সান কিছুই নয়, সাজেশান নিজেকে আবার সেকুলার প্রমাণ করা। এবং এই ওয়াকফ বোর্ডের আন্দোলন করে কিছু হবে না। মমতা একজন পোরখা রাজনীতিবিদ, সারা ভারতবর্ষের রাজনীতিবিদ মমতাকে রেসপেক্ট করে। মমতা ব্যানার্জি যখন বলছে যে ওয়াকফের আন্দোলন করতে গেলে দিল্লিতে যে করবে, বাংলায় করার দরকারে, তখন বুঝে যাওয়া উচিত ছিল যে ওয়াকফ গান কেস, ওয়াকফে যাওয়া হয়ে গেছে, শুধু এখন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিহার আর বাংলার ভোটটা হয়ে যাবে, তারপরে অল অফ এ সাডেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে, কিছু করার থাকবে না। সুপ্রিম কোর্টের এগেনস্টে কথা বলার মতো কারো কোনো ক্ষমতা নেই। এটা বোঝা উচিত, নৌশাদ সিদ্দিকের এগুলো বোঝা উচিত যে দিদি কিভাবে এই রাজনীতি। দেখুন, দিদির কাছে তো রাজনীতি শেখার আছে অনেক কিছু, না শুধু গালাগালি দিলে তো হবে না। তো একটাই রাস্তা আছে, যদি আবার হুমায়ুন কবিরের সাথে আবার লিঙ্ক করে যদি আবার নতুন করে একটা জোট তৈরি করা যায়। প্রথম কথা হলো সিপিএমকে ছাড়তে হবে। সিপিএম হচ্ছে পচা আলু, এক বস্তার মধ্যে একটা পচা আলু ঢুকে সমস্ত আলু নষ্ট করে দেয়। সিপিএম থেকে নওশাদ সিদ্দিকীকে বার হতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে হুমায়ুন কবিরের সাথে আবার নতুন করে জোট তৈরি করতে হবে। জোট তৈরি করে নওশাদ সিদ্দিকী একটা সারা বাংলার মুখ হিসাবে প্রকাশ করতে হবে, এবং অ্যাজ এ সেকুলার। তবেই কিন্তু নওশাদ সিদ্দিকী, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির যদি এক হয়ে যায়, তাহলে ওই জোটের 25 থেকে 30টা সিট পাবেই পাবে। আর এখন যেভাবে চলছে, নওশাদ সিদ্দিকী ওয়াকআপ করে দিদি আরএসএস সেটিং করে যাচ্ছে, আমার মনে হয় ভাঙরটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো 26-এর যেদিন রেজাল্ট বার হবে, আমার এই ভিডিওটা সেদিন কিন্তু আমি বাজাবো। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।